আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারে ৬টি বিশেষ কমিশন গঠনের ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব দেওয়া হলো ৬ বিশিষ্ট নাগরিককে। ক্রসফায়ারে ছাত্রদল নেতাকে হত্যার মামলা। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সবাইকে নিজ অবস্থান থেকে দেশ সংস্কারের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়ে জনগণকে দর্শক গ্যালারিতে থাকলে চলবে না। এ সময় সাংবিধানিক সংস্কারে ৬টি কমিশন গঠন করে ৬ বিশিষ্ট নাগরিককে তার দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি। একই সাথে নির্বাচনের নামে একক ব্যক্তি, পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মনিরুর রহমানের রিপোর্ট। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান জানান জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে দান করতে। সাম্প্রতিক বন্যার কথা তুলে ধরে বলেন, বন্যা দেশের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করেছে। বন্যা এখন চলে গেছে, কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে। সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই। জানান, অন্তর্বর্তী সরকার সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি, আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন। শিল্প কলকারখানায় বিরাজমান অস্থিরতার কথা তুলে ধরে অর্থনীতির চাকা সচল রাখতে মালিক শ্রমিক উভয় পক্ষকে কারখানা খোলা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। প্রধান উপদেষ্টার বক্তব্যে ধারাবাহিকভাবে উঠে আসে সংস্কার, পুলিশ প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসা। জানান, ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরতে গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন, আরও কিছু জিনিস পাওয়া যায়নি। যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন এসব সামগ্রী ফেরত দিয়ে যান। দেশের আইন শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে কাউকে নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ও মালিকানায় বিশ্বাসী, তাই নির্বাচন ব্যবস্থার উন্নয়ন সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে বলে জানান ডক্টর ইউনূস। আমরা সংস্কার চাই, আমাদের একান্ত অনুরোধ। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে সংস্কার করব। এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। সাংবিধানিক সংস্কারে ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। এই কমিটি প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরবে। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি।
পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। সামনে অনেক কাজ উল্লেখ করে সবাই মিলে একই লক্ষ্যে অগ্রসর হওয়ার কথা জানান সরকার প্রধান। আশা করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে উন্নয়নের গতি অনেকাংশে বাড়বে। ধৈর্য ধরুন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ডিবি থেকে আদালতে নেওয়া হয়েছে। এর আগে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায় 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রস ফায়ার নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করা হয়। সেই মামলাতেই গ্রেপ্তার হন আসাদুজ্জামান মিয়া। গত 3 সেপ্টেম্বর খিলগাঁও থানায় এই মামলা করেন নিহত জনির বাবা ইয়াকুব আলী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:45টার দিকে তাকে বহন করা গাড়ি বহরের সাথে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও হাসপাতালে যান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি। 79 বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরেই মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহনেওয়াজ পারভেজ। বুধবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় গিয়ে তিনি অফিসে যান। দায়িত্ব গ্রহণের পর তিতাসের নতুন এমডি জানান, তিতাসের প্রতি জনগণের প্রত্যাশার চাপ অনেক। জনবল ও সক্ষমতার সর্বোচ্চ দিয়ে মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন তিনি। এছাড়াও তিতাসের সব কর্মীকে একটি টিম হয়ে কাজ করতে অনুরোধ জানান নতুন এমডি। এর আগে নতুন এমডি হিসেবে শাহনেওয়াজের যোগদানের বিরোধিতা করে আসছিলেন কর্মকর্তা ও কর্মচারীদের একটি পক্ষ। এই নিয়ে সেখানে হট্টগোল হয়। আমার প্রথম অবজেক্টিভসই থাকবে যে কিভাবে সিস্টেম লস কমিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়। এবার হলো আমি যেটা আমার কর্মচারীদের যে আমার যে স্বার্থগুলো, আমার যদি ভালো টিম না থাকে আমি কখনো কোম্পানির ভালো কখনই করতে পারবো না। তাকে আমার কমফোর্ট জোনে আনতে হবে। আমার সাথে সবার যোগাযোগ থাকবে, এমন না যে আমি এমডি, এই অর্থ এই না যে আমি শুধু জিএমদের সাথে কথা বলবো। আমার চেষ্টা থাকবে একদম রুট লেভেল পর্যন্ত কথা শোনার জন্য। 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াতে চায় শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থা ও সেবার মান বাড়াতে আরো উদ্যমী ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, খেলাপি ঋণ ও পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যক্রম চালাচ্ছেন তারা। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। আর্থিক খাতে তৃতীয় প্রজন্মের শরিয়া ভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই সালাম মুক্ত ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব বাধা পেরিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগে আবারও গতি পাচ্ছে সেখানে। শরিয়া ভিত্তিক ধারণার অন্যতম প্রধান উদ্যোক্তা ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান এখন এই ব্যাংকের নতুন চেয়ারম্যান। দেশি বিদেশি অভিজ্ঞতা ও কৌশলকে কাজে লাগিয়ে ব্যাংকটিকে ধাপে ধাপে এগিয়ে নিতে চান তিনি। জনগণকে আশ্বস্ত করতে চাই, খুব অতি দ্রুত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটি ইতিবাচক অবস্থান অর্জন করবে। এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে। এটার জন্য যা যা করা দরকার আমরা নিবিড়ভাবে প্রতিটি জিনিস আমরা দেখছি। 1 বছর পরে তখন আপনি এটাকে একটা ব্যতিক্রমী ব্যাংক হিসেবে ইনশাল্লাহ দেখতে পাবেন। আমরা বলে দিয়েছি শরিয়ার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, গ্রাহক সেবার দিক থেকে কোনো ছাড় দেব না। সারা দেশে 200-রও বেশি শাখায় আর্থিক সেবা দিয়ে যাচ্ছেন 6,500 কর্মী। 20 লাখ গ্রাহকের ব্যাংকটিতে আমানত এতদিন ছিল 200 মানুষের কাছে, যার বেশিরভাগই ঋণ খেলাপি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ঋণ আদায়ে তৎপর ব্যাংকটি। দুষ্ট মানুষ যারা আমাদের সাথে ঘটনাক্রমে যাদের সাথে জড়িয়ে গেছি আমরা, তিনি যত বড় ব্যবসায়ী হন না কেন, তিনি আমার টাকা দেবেন না আর আমার ব্যাংক দুরবস্থায় পড়বে, এটা আমরা টলারেট করব না। আমাদের নিয়ম আচারের মধ্যে
যে সমস্ত জামানতের ব্যাপার যতটুকু আছে এটার ভিত্তিতে আমরা পদক্ষেপ নেব। এর বাইরেও অনেক পদক্ষেপ আছে, আমরা আইন মন্ত্রণালয়ের সাথে দেখব, আমরা কোর্টের মাধ্যমে দেখব, সামাজিকভাবে দেখব। রেমিটেন্স সংগ্রহ বাড়াতে সব শাখায় বিশেষায়িত প্রবাসী সেবা ডেস্ক চালু করতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৪ নং নলছিড়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজারের পৌর সুপারমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়। এ সময় আটককৃত চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে 279টি সিম কার্ড, 76টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া গেছে। জানাবো পার্কস খেলার খবর। সাউদাম্পটনে প্রথম টি-20তে ইংল্যান্ডকে 28 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রোজবল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। উদ্বোধনী জুটিতে 6 ওভারে 86 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ম্যাথিউ শর্ট এবং ট্রাভিস হেড। 23 বলে 59 রান করে আউট হন ট্রাভিস। ম্যাথিউয়ের ব্যাটে আসে 41 রান। এই দুইজনের জুটিতে ভর করে 179 রান তোলে অজিরা। জবাবে 19 ওভারে 2 বলে 151 রানে অল আউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ 37 রানে আসে লিভিংস্টোনের ব্যাটে। অস্ট্রেলিয়ার হয়ে সিন এবট নেন 3 উইকেট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানবো আরেকবার। রাষ্ট্র সংস্কারে 6টি বিশেষ কমিশন গঠনের ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনূসের। দায়িত্ব দেওয়া হলো 6 বিশিষ্ট নাগরিককে। ক্রসফায়ারে ছাত্রদল নেতাকে হত্যার মামলা, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।